এখানে তেমন কিছুই থাকবে না, এখন সামথিং কিছু থাকবে। কি করি, যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি আমরা নোটিশ করি বা তাকে যদি আমরা একটা দরখাস্ত লিখি, তখন এইভাবে লিখি না, কি করা আছে, কি করে কি লিখতে হয়। আসসালামু আলাইকুম। 11 ইউএস পেপার সাইজ, এটা সাইজটাকে বলা হয় লেটার সাইজ। ওয়াইড হচ্ছে 8.5, হাইট হচ্ছে 11। পরেরটাকে বলা হয় ইন্টারন্যাশনাল পেপার, এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার। সাইজটা হচ্ছে A4 সাইজ, সাইজটা হচ্ছে A4 সাইজ। তো এটা যদি মিলিমিটারে হিসাব করে তাহলে 210/297। এখানেই আছে যে 210 এই যে 210 যদি এটাকে মিলিমিটারে হিসাব করা হয় 210/297। আর যদি ইঞ্চিতে হিসাব করা হয় তাহলে 8.27 11.69। দেখেন এটাকে যদি আমি ইউনিটটাকে ইঞ্চিতে কনভার্টেশন করে দেই, দেখেন 11.69, 11.69। এটাকে যখন কনভার্টেশন করা হয় তখন এটা চেঞ্জ হয়ে যায় 8.2769। তো আমরা দুইটা সাইজ শিখলাম। ন্যাশনাল পেপার সাইজ, যেটাকে বলা হয় A4 সাইজ, মিলিমিটারে যদি কনভার্টেশন করা হয় 10/297 মিলিমিটার। আবার যদি ইঞ্চিতে কনভার্টেশন করা হয় 11.69, এই যে 8.27 ক্লিয়ার সাইজ দুইটা। জি স্যার। ওকে, তো আমার যে কাজটা করতে হবে A4 সাইজ নিয়ে কাজ করতে হবে। আমার সাইজটাকে হচ্ছে A4 সাইজ, 11.69। দেখেন এই সাইজটাই কিন্তু রেফার করে দেওয়া হয়েছে, এই যে ডিজাইন গুলোতে যদি আপনি দেখেন, দেখেন আসসালামু 8.267, এটা আচ্ছা হচ্ছে A4 সাইজ। ডিজাইনটা করে দিচ্ছে, তাহলে এই ডিজাইনটার সাইজ কত আছে দেখেন, 8.5 ইন্টু কি সাইজ বলে হয়, লেটার সাইজ, তাই না? এইখানে A4 সাইজ ডিপিআই। ঠিক আছে, কিছু সিএমওয়াই কে হবে না স্যার, আরজিবি হবে স্যার। 57। তো আমি একটা সাইজ 11.69, কারণ এখানে বলে দেওয়া আছে যে তোমার সাইজটা হচ্ছে A4 সাইজ নিলাম। তো কালার রেজুলেশন হবে 300 dpi, কালার মোড হবে CMYK, যেহেতু জিনিসটা প্রিন্ট হবে। আজ আমরা CMYK কালার রেখেছিলাম মোডটাকে, এবং বললাম 300 dpi। ওকে, আমি 300 dpi রাখলাম, YK কালার দিলাম, এরকমেরই থাকবে। এতটুকু বুঝলাম। শোন, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি।
ঠিক আছে, এখন এটা যদি ওকে ক্রিয়েশন করি, হয়ে গেল ডিজাইনটা। দেখেন এটা হচ্ছে আমার আর্টবোর্ড সাইজ, বা এটাকে বলা হয় অংশের মধ্যে আপনার ডিজাইনটা। প্রশ্ন করি স্যার। স্যার এই যে পেজটা এখন নিলাম আমরা স্যার, এখন চেক ঠিক আছে কিনা এই মাপি আবার স্যার এটা। এটাকে যদি ইঞ্চিতে দেখতে চান তাহলে রাইট ক্লিক করবেন, এখানে কন্ট্রোল আর দ্বারা এইভাবে একটা রুলার আনবেন, না পান তাহলে ভিউ থেকে রুলার, তারপরে এই একটা রুলার আসছে না চারদিকে একটা স্কেলের মতো, এটাকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে ইউনিট আসে। আপনি যদি পিক্সেলে দেখতে চান পিক্সেল, যদি ইঞ্চিতে দেখতে চান এখানে ইঞ্চিতে ক্লিক করে নিতে হবে আপনাকে, এখন ইঞ্চিতে শো করবে। এখন এইখান থেকে একটা সিলেকশন টুলস আছে না, এই যে মার্কিং টুল, জি এইখানে ক্লিক করে এইটাকে সিলেকশন করে দেখবেন যে আপনার মাপ ঠিক আছে কিনা। ওই যে মাপ দেখিয়ে দিচ্ছে, দেখছেন 8.27 জি 11.69, তো স্যার। ভুল তো নাই পেলাম। জি তো এইভাবে আমি দেখে নেই, পরবর্তীতে আমি যখন কাজ করি জি তখন আমার আর্টবোর্ডটা ভুল হয়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে, জি তার জন্য একবার চেক করে নেই। এই যে হয়ে গেল। দেখলাম তো স্যার, ওই যে ইয়া দেওয়ার পরে যে A4 সাইজ দিয়েছেন, পরে কাস্টম দেখাইছে আর কি, এই জন্য বললাম আর কি সাইজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখেন আরো একটা প্রসেস এটাকে দেখতে পারবেন, সেটা হচ্ছে এখনই আসবো সেটা। তো আমার একটা, এটা হচ্ছে সাইজ। তো এর আগে যখন কাজগুলো করেছিলাম তার জন্য আমরা একটা ট্রিম সাইজ নিয়ে তারপরে আমরা প্রিন্টিং সাইজটা রাখতাম, তাই না? জি স্যার। সাইজ রাখতাম তারপরে এখন আমি ইচ্ছা করলে এখানে ট্রিম রাখার দরকার নাই। এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমার একটা ব্লিড দরকার। আমার দেখেন অনেকে কিন্তু ব্লিড ব্যবহার করেছে, বলে দিয়েছে অনেকে, তারা ব্লিড কি রাখছে কেউ বলছে। এই যে এখানে একটা ব্লিড আছে যে 0.25 ইঞ্চি আছে, ব্লিড 0.25 ইঞ্চি হচ্ছে ব্লিড। ওকে, আমি ব্লিডটা রেখে দিতে পারি। হ্যাঁ, এখন ব্লিডটা রাখবো কিভাবে দেখি। ইমেজ থেকে যেতে হবে ক্যানভাস সাইজ। তো এখানে তো আপনি দেখতে পারবেন আপনার সাইজটা ঠিক আছে কিনা। বললাম না আপনার সাইজ ঠিক আছে কিনা দেখবেন কিভাবে, সেকেন্ড এইটা ইমেজ থেকে যখন ক্যানভাস সাইজে তখন তাকে সাইজ এখানে শো করবে যে তোমার সাইজ কিনা। তো একটা জিনিস দেখেন, আহ আমার একটা ব্লিড রাখার কথা বলতেছে, এখন ব্লিডটা কতটুকু রাখবো? ব্লিডটা রাখবো 0.25, তাহলে 8.27, তার সাথে আমি যদি যোগ দেই 0.25, ঠিক আছে, তাহলে কতটুকু হয় যে 8.52, 8.52। আবার যদি সেকেন্ডটা দেখি 8.52 দেখলাম, তাহলে 11.69 প্লাস 0.25 কত আসে? 94। ওকে, আমি এখানে যদি লিখে দেই 94 কত হলো, জানেন তো ব্লিড একটা দিচ্ছি। এখন যদি ওকে করি, এই যে দেখতে পারবেন 0. ব্লিড
ব্লিড নিয়েছি। ওকে, নো প্রবলেম। এখন আমি কাজটা স্থলে দিতে পারি। অনেকে আবার কি করে, ব্লিডটার জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েশন করে নেয়, যে এটা হচ্ছে ব্লিড। তো আপনি ইচ্ছা করলে সেই ফোল্ডার আগে বানিয়ে নিতে পারেন, যে আপনার শেপ নিলেন, এবার একটা কালার দিলাম, এখানে একটা ব্লিডের একটা লাগলে আইকন দিলাম। তাহলে ওয়াইট কত জেনে ছিল? 8.52 না, 52। আর হাইট ছিল কত? 11.9। কত? 11.9। 9.4। 9-4। ওকে, আমি এইভাবে ক্রিয়েশন করে যদি ওকে ক্রিয়েট করি, ভুল হয়ে গেছে একটু। এই, এখানে আসলাম, এখানে আমাকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে এটাকে। তাহলে লিখতে হবে কত? 8.52 ইঞ্চি। এইভাবে আপনার ইউনিট লিখে দিতে হবে, নাহলে হবে না। তারপরে লিখতে হবে 11.94 ইঞ্চি। এখন যদি ক্রিয়েট করি, তাহলে সিএস দিতে হবে স্যার। কি দিতে হবে, হলো না কেন? এইভাবে অনেকে ব্লিড নিতে পারে। আচ্ছা, তো এইভাবে ব্লিড রাখলেও হয়, না রাখলেও হয়, এটা আমি দেখানোর জন্য বুঝালাম। এটা ব্লিড অংশ চারদিক থেকে দেওয়া যায়, এটা দিলেও হয়, না দিলেও হয়, এটা ম্যান্ডেটরি না। ওকে, দেখি তারপরে কাজ। তো আমাকে একটা কাজ দেওয়া হয়েছে এখানে, যে এই কাজটা করব। তো এইখানে দেখি কোনো ফন্ট ইউজ করছে কিনা ওরা। পেয়েছি, এটা হচ্ছে অটো জিপ। এটাকে একটু, ফন্টটাকে আমি ইনস্টল করে নিতে পারি। আর কোনো ফন্ট ইউজ করে না, শুধু একটাই ফন্ট। করছে এরিয়াল, ARIAL, এরিয়াল ফন্ট। দেখি এরিয়াল ফন্ট আমার কাছে আছে নাকি। আগে যখন ডিজাইন তৈরি, মানে আর্টবোর্ড নেওয়া হয়ে যাবে, তখন ফন্টটা দেখে নেবেন যে আপনার কাছে আছে কিনা। ভিডিও কি রেকর্ড হচ্ছে? জি স্যার, রেকর্ড হচ্ছে। ঠিক আছে। ফন্টের এরিয়াল ফন্ট আছে আমার কাছে, এরিয়াল আছে। ওকে, আপনার যদি না থাকে, আপনি এরিয়াল ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। এই যে এরিয়াল ফন্টটা, এখানে কোনো লিংক দেওয়া নাই, আপনি এটাকে কপি করে নেবেন। এভাবে আসবেন, এভাবে লিখবেন এরিয়াল ফন্ট ফ্রি ডাউনলোড। এভাবে লিখবেন ফন্ট ফ্যামিলি ফ্রি ডাউনলোড, ফন্ট ফ্যামিলি ফ্রি ডাউনলোড, এইভাবে লিখবেন ফ্যামিলি ফ্রি। যেই ফন্টের লিংক পাবেন, এটা স্যার ডিফল্ট হিসেবে থাকে স্যার। প্রবলেম নেই, আপনার
এভাবে ডাউনলোড করে নিবেন। যে কোনো ফন্ট যদি না পান, ঠিক আছে, এই যে দেখেন হিউজ পরিমাণ ফন্টের ফ্যামিলি দিয়ে দিয়েছে, করে নিতে পারবেন যদি না পান। ওকে। এখন ডিজাইনটা করি, দেখি কি অবস্থা। এই যে এই ফন্টটা এর কারণে সিগনেচারের জন্য তো কোনো ফন্টের লিঙ্কই নেই, কারণ কি এটা সিগনেচারের কারণে ব্যবহার করতে, ফন্টই নেই কোনো। আচ্ছা, সিগনেচার দেওয়া যাবে, নো প্রবলেম। সিগনেচারের জন্য ব্যবহার করছে এটা। ওকে, তো এই ডিজাইনটা যদি দেখেন কিভাবে ডিজাইনটা মেইনলি করা হয়েছে, একটু কপি করে নিলাম ইমেজটাকে, এখানে আসলাম, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, কন্ট্রোল ভি দ্বারা ধরে তাকে একটু বড় করে দিতে পারি, আর একটু বড় আছে সে, যতটুকুই নয় ততটুকু বড় করে নিলাম। ওকে, তো অ্যালাইনমেন্ট ঠিক করে সবগুলো বড় করে নিলাম। ওকে, এখন এটাকে যদি ডিজাইনটা করা শুরু করি, ফার্স্ট অফ অল যেটা খেয়াল রাখতে হবে, একটা অ্যালাইন টেনে নিতে হবে বা একটা লাইন টেনে নিতে হবে। যেহেতু আমি এখানে তিন কন্ট্রোলার দ্বারা রুলার টেনে এইভাবে একটা লাইন টেনে নেবেন, একটু স্পেস দেবেন, মিনিমাম মিনিমাম 1 ইঞ্চি, সর্বোচ্চ 1.5 ইঞ্চি দিতে পারেন। এখানে পয়েন্ট হাফ ইঞ্চি দিয়েছে, আপনি হাফ ইঞ্চিও রাখতে পারেন, অনেকে 1 ইঞ্চি দেয়, আপনি হাফ ইঞ্চি দেন, নো প্রবলেম। আবার এইখানেও স্পেসটা মিনিমাম হাফ ইঞ্চি বা 0.4 ইঞ্চি রাখতে পারেন। দেখেন এখানে হাফ ইঞ্চি দেওয়া আছে। তো এইভাবে আপনি একটা রুলার টেনে নিতে পারেন সমান করে, দুই পাশে দুইটা রুলার টেনে নিলাম। দেখেন এখন আমি কাজ শুরু করে দিব। ওকে, ফার্স্ট অফ অল যেটা আপনাকে করতে হবে, আর একটা লোগো বসাতে হবে, যে লোগো লিখে দিয়েছে। যেহেতু লোগো নাই, তো আপনি একটা লোগো বানিয়ে এখানে ফার্স্ট অফ অল একটা ডেমো লোগো ব্যবহার করবেন। ওর কাজগুলো আপনি ক্লায়েন্টের কাজগুলো করবেন, তখন আপনাকে ও লোগো দিয়ে দিবে, তো তখন টেনশন করার কিছু নাই। বাট আপনি প্রথম অবস্থায় ডেমো কাজগুলো করার জন্য নিজের একটা লোগো বানাতে হবে। ওকে, এখানে আমি একটু লিখি your logo, এই যে দেখেন এখানে বসিয়ে দেন। এই ফন্টটা মনে হয় ইউজ করে নি। এই ফন্টটা ইউজ করা না থাকলে তো এইটাই লিখতে বললো ওরা। ওকে, ইওর লোগো যখন লিখলাম সেখানে বসালাম। দেখেন ফন্টটাকে আরেকটু যদি বাড়াতে বলতেছে, 30 রাখলে হয়ে যায় মেবি। যাই হোক, কাছাকাছি প্রায় হয়ে গিয়েছে। একটু এটাকে ধরে
স্পেসটা যদি এখান থেকে একটু কমিয়ে দিতে পারি তাহলে মোটামুটি হয়ে যাবে। এই যে হয়ে গেল, দেখছেন? এখন আপনি ইচ্ছা করলে তাকে একটা কালারও দিয়ে রাখতে পারেন। এটার কালারের কোড কি, আমি একটু সার্চ করে নিলাম, এটাকে কপি করলাম, এখানে আসলাম, টেক্সট টুলে আসলাম, এখানে কালার কোডটাকে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার এতটুকু শেষ। এরপরে এইখানে সামথিং কিছু লেখা আছে যে টু দা, একটা নতুন লেয়ার নিলাম, এটাকে একটু কমিয়ে রাখলাম, এটাকে রাখলাম রেগুলার, এরিয়াল ফন্ট রাখলাম, একটা প্রশ্ন এইখান থেকে ডান দিক থেকে অ্যালাইন রাখলাম। জি স্যার, এই যে টাইপে কাজ করতেছে স্যার, আমি যখন কাজ করতেছে দেখা যায় কি স্যার, যে টাইপের অনেক সময় দেখা যায় আপনার ওই যে ডট 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 আসে কিন্তু এ আসে না। এটা কি ফন্ট চেঞ্জের জন্য স্যার, নাকি স্যার এই এমনিতে এটা কোনো অপশনের প্রবলেম স্যার? ডট ডট আছে মানে ডট ডট আসে মানে ওই যে হাইফেনের মতো আসে আর কি, মানে অ্যালফাবেট গুলা বসতে চায় না এরকম। হয়তো ফন্টের কোনো প্রবলেম হয়েছে, আমাদের গুলো তো ঠিকই কাজ করতেছে। জি স্যার, আপনারা যখন করেন দেখি হয়, আমি যে গতকালকে একটা কাজ করলাম এটাতে আমাদের এই হোমওয়ার্কে এটা এরকম হচ্ছিল আর কি, লিখতে পারতেছি না আমি। আচ্ছা স্যার, পরে দেখাবো না আপনাকে স্ক্রিনশট। আচ্ছা, তো দেখেন এখানে কি লেখা আছে, আমি একটু ইচ্ছা করে লিখে রাখতে পারি, টু ইন্টারপ্রেস করে রাখলাম মিস্টার, একই লাইনে আমি লিখে ফেলতেছি, মিস্টার ডট জেনিকে ডট, এভাবে একটু লিখতে পারেন ইচ্ছা করলে। হিউম্যান রিসোর্স ম্যানেজার, হিউম্যান তারপরে আছে কি ডরোইন গ্রাফিক্স স্টুডিও, আমি সাপোজ কপি করলাম আমার মতো। স্যার, এই কাজগুলো কি আমাদের সবকিছু স্যার কপি করে কাজ করতে হবে, নাকি স্যার নিজস্ব কোনো আইডিয়া থাকবে পরবর্তীতে এরকম কোনো কিছু স্যার? পরবর্তীতে তো নিজের আইডিয়া কাজ করবে না, এখন কাজগুলো বোঝার জন্য যে কে কতটুকু ফন্ট ব্যবহার করতেছে, সাইজ কতটুকু, স্পেস কতটুকু, এইগুলো আপনার কাজ করে এখনই মাথায় গাইথা নিতে হবে, পরবর্তীতে আপনি কাজ করবেন আপনার মতো, বুঝছি? ও আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি এখন তো জিনিসটা না বুঝলে আপনার মতো যদি ক্রিয়েশন করতে চান তাহলে তো ওর মতো আপনি করতে পারবেন না, কারণ ওরা প্রফেশনালি কাজ ওইভাবে কিভাবে করে, হ্যাঁ, কতটুকু ফন্ট লিখে কতটুকু গ্যাপ দেয়, কোন ফন্টটাকে মোটা করে কোনটাকে চিকুন করে, এইটা যদি এখন না মিলান ওর সাথে তাহলে পারবেন? জি স্যার, বুঝতে পারছি। তার জন্য এখন বারবার কপি করবেন, আপনি এখন শেখার পিরিয়ডে নাকি আপনি কাজ করার পিরিয়ডে এখন? এরপরে কি আছে, বৈশা বা নক দিয়ে বৈশা আছে না, টাইটন, 50-53-0। ওকে, সাপোজ আমি এই টেক্সটটাকে লিখলাম, এটাকে ইচ্ছা করলে একটু বোল্ড অপশনে রাখতে পারি, এটার স্পেসটা অনেক বেশি আছে, আমি ইচ্ছা করলে কমিয়ে দিতে পারি।
এখন দেখি ওর মতো আমার হয় কিনা। এখানে নিয়ে আসলাম, একটু জুম করে নিতে পারেন। টেক্সটটাকে আর একটু বড় করতে বলতেছে, এখান থেকে বড় করে দিলাম। এখানে স্পেসটা কমাতে বলতেছে, কমিয়ে দিলাম। হলো। স্যার আপনার টেক্সট গুলো যখন পুরাটা ব্লক কালো হয়ে যায়, এটা কি স্যার আপনি কপি বা সিলেকশন করেন নাকি? কি কালো হয়ে যায়? বুঝলাম না। পুরাটা স্যার অন্য কালার যে চলে আসে, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কি স্যার কি করেন? এটাকে সিলেকশন করি, ক্লিক করে সবগুলোকে একসাথে সিলেকশন করে নেই। ওকে, এখানে স্পেসটা আর একটু বাড়ানো আছে, বাড়িয়ে নিলাম। ফন্টের সাইজ আর একটু মেবি ছোট করা আছে। স্পেসটা এখান থেকে আর একটু বাড়ানো আছে। দেখেন এখন কিন্তু ওর মতো 100% না হলেও মোটামুটি ওর মতো হয়েছে আমার ডিজাইনটা। দেখেন কাছাকাছি, যেহেতু ও আর একটু সময় নিয়ে করেছে, তো ওর কাছাকাছি হয়ে গিয়েছে, ধরার কোনো সুযোগ নাই। এখন ইচ্ছা করলে আপনি এখানে একটা কালার দিয়ে দিতে পারেন, এই রিলেটেড একটা অ্যাশ কালার। ফুল ব্ল্যাক দেওয়ার দরকার নেই, আমি একটা অ্যাশ কালার দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে এতটুকু। এখন দেখেন মেইন যে পার্টটা, যেখানে একটু টেক্সটের মতো দেওয়া আছে, এখন এইটা কিভাবে লিখবেন? তো এই টেক্সটটা লিখতে হলে আপনার যেটা করতে হবে, দেখেন এইটার একটা ফন্ট আছে না, এইটার ফন্ট সাইজ হচ্ছে 11, তাহলে এটা 9 বা 8 হবে, এরকম একটা ফন্টের স্পেস আছে। এখন এইখানে ফন্টটাকে আপনি কিভাবে বসাবেন? তো দেখি, আপনি প্রথম ফার্স্ট অফ অল যেটা, এখান থেকে একটা টাইপ টুল নিলেন। টাইপ টুল নিয়ে আপনি ক্লিক করে সিলেকশন এরিয়া দেখিয়ে দিতে হবে যে এতটুকু সিলেকশনের মধ্যে আমি টেক্সটটা বসাবো। ক্লিক করে আগে সিলেকশন দেখিয়ে দিতে হবে। দেখছেন আমি সিলেকশন দেখিয়ে দিয়েছি। এইখানে ফন্টার সাইজ একটু কমিয়ে রাখলাম 9। আর এইটাকে বলা হয় লিডিং বা স্পেস। এখন লিডিং বা স্পেস কতটুকু হবে, এইটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো তো এইটা যদি বুঝতে হয়, তো আমি এইখানে 9 রাখলাম তার টেক্সটের সাইজ, আর স্পেস রাখলাম 12। এখন আমি বুঝতে পারতেছি 12 রাখলে হবে, আপনারা প্রথম অবস্থায় বুঝবেন না। তারপরে টাইপ থেকে পেস্ট লরেন ইপসন, এখান থেকে যদি আপনি পেস্ট করেন, আপনার কাঙ্ক্ষিত জিনিসটা এখানে চলে আসবে, এখানে অটোমেটিক টেক্সট জেনারেট হয়ে যাবে। টাইপ থেকে পেস্ট লরেন ইপসাম। এখন আমি ইচ্ছা করলে এখান থেকে প্যারাগ্রাফটাকে একটু অ্যালাইন করে দিতে পারি। ওকে, এই যে আমার কাঙ্ক্ষিত টেক্সট। আমি ইচ্ছা করলে তাকে আরেকটু বড় করে দিতে পারি, স্পেসটা আরেকটু স্যার বাড়িয়ে দিতে এটা পারি। আরেকবার একটু দেখাবেন কিভাবে করলেন? হ্যাঁ, দেখাচ্ছি। দেখেন এটার মতো এখনো হয় নাই, এটার মতো এখনো হয় নাই। আমি সকালে বানাতে পারি, আর একটু যদি চেষ্টা করি। এটার স্পেসটা আরো বেশি দেওয়া আছে, এখানে যদি আরো বেশি বাড়িয়ে নেই, তাহলে মোটামুটি ওর মতো হয়ে যাবে। টেক্সটার গ্যাপটাও অনেক বেশি দিয়েছে। ওকে, আমি এতটুকু কেটে নিলাম। দেখেন ওর মতো কিন্তু হয়েছে। দেখেন ওর টেক্সটের সাইজ যতটুকু রেখেছে 10 রাখতে, আর স্পেস রাখতে 7। দেখেন আমার কিন্তু টেক্সটটা হয়ে গিয়েছে। এই জিনিসটা কিন্তু পরবর্তী ডিজাইনে আমি বারবার ব্যবহার করব, একটু ভালো করে শিখেন। যে সাপোজ আপনি যখন কোনো প্যারাগ্রাফ ব্যবহার করবেন বা প্যারাগ্রাফ বসাবেন আপনার ডিজাইনের জন্য, তখন সেই এরিয়াটাকে আগে সিলেকশন করে নিতে হবে। দেখেন আগে এইভাবে ক্লিক করে যতটুকুর মধ্যে প্যারাগ্রাফ বসাবেন ততটুকু আগে সিলেকশন করে নেবেন। আমি এতটুকুর মধ্যে বসাবো, এতটুকু সিলেকশন করে নিলাম। এই যে সিলেকশন হয়ে গেল। তারপরে আপনাকে সব ইন্টারফেস গুলো ঠিক করে দিতে হবে। প্যারাগ্রাফে আসলেন,
এখানে জাস্টিফাই করে দিলাম। ক্যারেক্টারের সাইজ এখানে বসিয়ে দিলাম, যতটুকু আপনার বসানো দরকার আমি 10 বসালাম। আর স্পেস কতটুকু থাকবে সেটাও বসিয়ে দিলাম। তারপর এইখানেও যদি কোনো প্রবলেম হয়, সাপোজ এখানে আমি 100 রাখলাম স্পেস। সবকিছু ওকে, আমার ডান। এখন আমার পেস্ট টাইপ থেকে পেস্ট লরে নিতাম, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসলো। দেখছেন অটোমেটিক কিন্তু তার আমার কাঙ্ক্ষিত টাইপ থেকে কি করলাম আমরা? পেস্ট লরে নিতাম। টাইপ থেকে এই যে পেস্ট লরে নিতাম, এই অপশনটা ক্লিক করলে অটোমেটিক। স্যার সিলেকশন কি পেস্ট হইছে নাকি স্যার? না না, এটা তো অটো জেনারেট হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে অটো জেনারেট হয়ে যাবে টেক্সটটা। ওইটা কি স্যার আগে থেকে মানে এটা সেট করা? হ্যাঁ, আগে থেকেই সেট করা। এটা ইলাস্ট্রেটরে নাই, বাট ফটোশপে এই অপশনটা আপনাকে দিয়েছে। দেখছি আবার দেখেন, আবার লাস্ট টাইম। প্রথমে আমার এইখানে প্যারাগ্রাফটা বসাতে হবে, তো প্যারাগ্রাফটাকে আগে সিলেকশন করে নেবেন। এইভাবে ক্লিক করে কতটুকুর মধ্যে প্যারাগ্রাফ বসাবেন ততটুকু এরিয়া বক্সটাকে আপনার সিলেকশন করে দিতে হবে। এই যে আমি এরিয়া বক্স সিলেকশন করে দিয়েছি। সিলেকশন করার পরে আপনি ক্যারেক্টার টাইপে যাবেন, উইন্ডো থেকে ক্যারেক্টার। এই যে উইন্ডো থেকে ক্যারেক্টার অথবা কন্ট্রোল টি প্রেস করলে চলে আসবে। এই যে এখন ক্যারেক্টার টাইপে আসলাম। এইখান থেকে আপনার ফন্টটার নাম আগে সিলেকশন করে দিবেন, আপনি কোন ফন্টে কাজটা করতে যাচ্ছেন সেই ফন্টটা সিলেকশন করলেন। ফন্টটার স্টাইল কি দিবেন, এখান থেকে স্টাইল আপনি সিলেকশন করে দিবেন, যেটা চাচ্ছেন সেটা সিলেকশন করে দিলেন। তারপরে আপনি এখানে দিবেন যে ফন্টটার সাইজ কতটুকু হবে, আমি 10 রাখলাম। আর স্পেস বা লিডিং, একটা লাইন থেকে আর একটা লাইনের গ্যাপ কতটুকু হবে, আমি এখানে 17 দিলাম সাপোজ। হ্যাঁ, বা আপনি যেইভাবে যেটার দরকার সেইভাবে দিলেন, এটা কিন্তু ম্যান্ডেটরি না। তো এরপরে গ্যাপ, একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের গ্যাপ কতটুকু, এখান থেকে আমি রেখে দিলাম গ্যাপটা। তারপরে একটা লেটার থেকে আর একটা লেটারের গ্যাপ কতটুকু, 100% আমি রেখে দিলাম এখানে। তো সবকিছু ইন্টারফেস যদি ঠিক হয়ে যায়, তারপরে প্যারাগ্রাফটাকে আমি কিভাবে বসাতে চাই, জাস্টিফাই করতে চাই, লেফট লাইনে রাখতে চাই, রাইট লাইনে রাখতে চাই, সবগুলো আপনি সিলেকশন করে নিবেন। এইভাবে সিলেকশন না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, পরবর্তীতে সিলেকশন করতে ঝামেলায় পড়বেন। তো এইভাবে ইন্টারফেস গুলো সিলেকশন করে নিয়ে টাইপ থেকে পেস্ট লরেন এপসন যখন দিলাম, দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি ওই টেক্সটটা যেটা ছিল সেটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে গিয়েছে। দেখছেন? আমার কিন্তু কিচ্ছু করা লাগে না, অটোমেটিক্যালি কিন্তু ওই টেক্সটটা জেনারেট হয়ে গেল। এই যে কি অনেক বেশি ডিফিকাল্ট। স্যার এটা একবার করে ফেললে কি এটার সাইজ পরে আর বাড়ানো কমানো যাবে না? অবশ্যই যাবে। এটাকে এখান থেকে আপনি সাইজ বাড়াতে কমাতে পারবেন, স্পেস বাড়াতে কমাতে পারবেন, এখান থেকে গ্যাপ কমাতে বাড়াতে পারবেন, সবই পারবেন পরবর্তীতে। এখান থেকে স্পেস বাড়ান, নো প্রবলেম। এখন আমরা যে সবই পারবেন। কতগুলো যে লেখাগুলো পেস্ট করছি এগুলো ডিলেট দিয়ে কি আমরা পরে এখানে লেখালেখি করতে পারবো যে কাঙ্ক্ষিত লেখা স্যার? ডিলিট দিয়ে বলতে মানে যে সিলেকশন করছেন আপনি, এখন আমরা এখানে একটা লেখা লিখবো যেটা কপি ছাড়া এটার মধ্যেই, এখন পরে কি স্যার এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে আমাদের লেখা স্থাপন হয়ে যাবে এই 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 মাপের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে তাহলে বুঝছি ব্যাপারটা। জি স্যার। মোটামুটি। আসবে, একবারে তো সব মাথায় ঢুকবে না, আস্তে 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 ঢুকাইতে হবে। ওকে, তো আমার প্যারাগ্রাফ বানিয়ে নিলাম। এখন প্যারাগ্রাফের একটা জিনিস মাথায় রাখতে হয়, যে লিডিং, যে আমি কতটুকু লিডিং রাখছি, এটা তো আপনাদের বোঝার কোনো উপায় নাই, যে আপনারা কিভাবে বুঝবেন। তো আমি এটা ক্যালকুলেশন শিখাই দিই, যে প্যারাগ্রাফের সাইজ যতটুকু হবে, যে সাপোজ প্যারাগ্রাফ হলো আপনার 10, এটার সাথে গুণ দিবেন
পয়েন্ট দশ দশ গুণন 0.5 আপনার যতটুকু আপনার সাইজ হবে, সাপোজ আমার ফন্টের সাইজ কতটুকু ছিল বলেন তো একজন? 10। তাহলে 10 এর সাথে আপনি গুণ দিবেন 0.5, কতটুকু হয়? যে এটার সাথে আমি গুণ দিলাম 0.5, তাহলে আসলো কত? 5। এই যে 10 এর সাথে আবার যোগ দেবেন 5, এইটা হবে 10 প্লাস 5, এই 15 হবে আপনার গ্যাপ। এই একটা অপশন আছে, অথবা 7.5 10 গুণন 0.75, এই প্লাস তার সাথে যোগ হবে 10, 17.5, এটা হবে গ্যাপ। বুঝাইতে পারি নাই বুঝতেছি। আপনার? দুইটা তো দুই রকম, কোনটা নিব আমরা? আর বুঝতে পারি নাই, সত্যি কথা। আপনার গ্যাপটা বোঝার জন্য কোনটা নিবেন সেটা আমি জানি না, বাট আপনার একটা আইডিয়া দিলাম আমি। মানে এটা দিয়ে আপনি প্রথম অবস্থায় আইডিয়া জেনারেট করবেন যে আমি কোনটা রাখা উচিত, আমার কোনটা কতটুকু হবে আপনি বুঝতে পারতেছেন না। তো আপনি কি করবেন, আপনার যে ফন্ট, সেই ফন্টটার সাথে 0.5 একবার গুণ দিবেন। আপনার ফন্টটার সাথে, আমার ফন্টের সাইজ ছিল 10, গুণন 0.5 যদি আমি গুণ দেই কত হয়? 5 হয়। এই 5 এর সাথে আমি আমার ফন্টটাকে আবার একবার যোগ দিব, একবার গুণ দিলাম, যে ফলটা বের হলো সেটার সাথে আমি যোগ দিব 10, কত হয়? 15। তাহলে আমার গ্যাপ হবে 15। এখানে আমার গ্যাপ কত হবে? 15। বুঝছি? জি স্যার। লাইনের গ্যাপটুকু স্যার নাকি? লাইনের গ্যাপ, এটাকে লিডিং ও বলা হয়। যে আপনার লাইনের গ্যাপ তো বুঝতেছে না কতটুকু রাখা দরকার, এখন এটা কিভাবে বুঝবেন? তার জন্য দুইটা ক্যালকুলেশন মাথায় রাখেন। যে প্রথমে আমার যতটা ফন্ট হবে, যতটুকু আমার ফন্টের সাইজ, সাপোজ আপনি ফন্টের সাইজ নিয়েছেন কত? আপনি যদি 12 নেন, ফন্টের সাইজটা যদি আপনি 12 নেন, ফন্টের সাইজ কোনটা? এই যে এটা হচ্ছে ফন্টের সাইজ, আর এটা হচ্ছে ফন্টের গ্যাপ, তাই না? এটা হচ্ছে লিডিং, এই যে দেখেন লিডিং, আর এটা হচ্ছে ফন্টের সাইজ। এখানে বলেই দেওয়া হয়েছে লিডিং আর ফন্টের সাইজ। ফন্টের সাইজ সাপোজ এখানে 12 নিলেন, এখন গ্যাপ কতটুকু হবে? সাপোজ 12 নিলাম, এখন গ্যাপ কতটুকু দেওয়া প্রয়োজন? ফন্টের সাইজ থেকে 50% বা 75% বেশি। স্যার 17। বেশি না, এখানে 17 কেন হবে? এই তো বুঝলেন না কিছুই। স্যার গ্যাপ 17। আমি 12 দিয়ে গুণ দিব কত রে? 18 হবে। কত হবে? 6। তার সাথে আমি যোগ দিব 12, তাহলে স্পেস কতটুকু হয়? 18 না? আমার 18 হবে স্পেস। এই একটা ক্যালকুলেশন। সেকেন্ড ক্যালকুলেশন হচ্ছে যে 12 গুণন 0.75, 75 কত হয়? 9, প্লাস আমি 12 রে যোগ দিব, এই যে 21 হবে। 21 অথবা 18, যে কোনো একটা সাইজ দিয়ে করবেন, তাহলে আপনার গ্যাপটা আপনি কাঙ্ক্ষিত গ্যাপ পেয়ে যাবেন।
এখনো বুঝি নাই? বুঝেছি স্যার। কে বুঝেন না এমন? বুঝি না এমন কেউ আছে? ওকে, বুঝলেই ভালো। তাহলে আর গ্যাপে মেবি প্রবলেম হবে না। ওকে, তারপরে আসি বাকি ডিজাইন গুলো করবো। স্যার এটা তো মোট কথা হচ্ছে যে ফ্রন্ট সাইজটা যেটা থাকবে ওটার সাথে মানে আমি যদি দুইটা পদ্ধতিতে নিতে পারি, একটা হচ্ছে 0.5, একটা হচ্ছে 0.7 দিয়ে গুণ করে তারপর আবার ফ্রন্ট সাইজটা যোগ করে দেব, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। হুম। তারপরে দেখি, বুঝলাম ফন্টের সাইজ কতটুকু হলো। 10/17। ঠিক আছে, এখন এইখানে সকালে নতুন একটা লেয়ার নিয়ে সিনসিয়ারলি সিনসিয়ারলি লিখলাম। এখন একটা তার নাম লেখা আছে এখানে, দেওয়া আছে। তো এইখানে সিগনেচারের সে একটা ফন্টের লিংক দিয়ে দিয়েছে আপনাকে। এটাকে আপনি ইচ্ছা করলে নিয়ে এসে বসিয়ে দিতে পারেন, এই যে। অথবা আপনি সিগনেচার রিলেটেড ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। সিগনেচারটা দেওয়া আছে, এই যে এইটা এখানে দেখিয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে, আমি ইচ্ছা করলে তাকে এক কাজ করতে পারি, এইটাই বসাইতে পারি, যেহেতু ফন্ট দেয় নাই। ধরে নিয়ে একটা কাজ করতে পারি, ট্রান্সপারেন্ট রাখলাম, ম্যাজিক ইরেজার টুলস এর মাধ্যমে তাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারি, তারপর এটাই ব্যবহার করতে পারি। তো আপনারা এই কাজ করবেন না, আপনারা করবেন কি, সিগনেচার রিলেটেড ফন্ট পাওয়া যায়, গুগলে হিউজ ফন্ট আছে, ওইখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে নিয়ে কাজ করে ফেলবেন। সাপোজ দেখানোর জন্য এটা করেছি। এই যে এটাকে নিলাম, এখানে নিয়ে আসলাম, আগেরটাকে ডিলিট দিলাম, এই যে কন্ট্রোল টি দ্বারা ধরে একটু ছোট করলাম সাইজটাকে, এখানে নিয়ে এসে এই যে বসিয়ে দিলাম তাকে, দেখছি সিগনেচারটাকে বসিয়ে দিলাম। তারপরে এখানে সিগনেচারের নিচে তার একটা নাম লেখা আছে, আমি ইচ্ছা করলে নামটাকে লিখে দিতে পারি। এখানে মেবি নামটা ছিল,
এই নামটাও না, জ্যাকে লন্ডিনো, এটা কি ও? না, ও আর একজন। ওকে, নো প্রবলেম, আমি ওর নামটা লিখে দিতে পারি, জে সি কে জ্যাক জে ডট ইউ এল ওয়াই, জ্যাক ইলারি, এটা হচ্ছে তার নাম। ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজিং CTO আর ম্যানেজিং ডিরেক্টর। যেহেতু একটু বোল্ড আকারে ফন্ট দেওয়া আছে, আমি বোল্ডে রেখে দিলাম। তার স্পেসটা একটু মেবি বাড়ানো আছে, এখান থেকে এইটাকে একটু বাড়ানো আছে। ওকে, হয়ে গেল। এখন যেই কাজটা করতে হবে দেখেন, আমি কিন্তু সবকিছু ওর মতো ঠিক করে সবকিছু করলাম। এইখানে এখন একটু স্টাইল বাকি আছে, যে ফন্ট এবং ফন্টের আইকন দেওয়া আছে, বুঝছি? ফন্ট এবং ফন্টের আইকন তুমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। এখানে একটা স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোক কন্ট্রোল জেড, ফোনেরটা না স্ট্রোক দেখে দেওয়া আছে। নিজের ফ্যাক্স বা অন্যটা দেখান। মানে আইকন গুলো আপনারা আপনাদের মতো করে কি করে নিয়েন, আমি এগুলো সময় নষ্ট করতেছি না, একই জিনিস বারবার দেখানোর কিছু নাই। জি স্যার, কিন্তু মানে ফোনের আইকনটা তো আমরা বুঝতে পারতেছি আর আগেও করছি, কিন্তু ফ্যাক্সের আইকন বা নিচে যেগুলো ইউজ করছে এগুলো তো নিচে দেখা যাচ্ছে না। এগুলো ফ্ল্যাট আইকনে আসবেন, ফ্ল্যাট আইকন থেকে সার্চ দিলেই পাবেন। ফ্ল্যাট আইকন পড়াই না, জি স্যার। ফ্ল্যাট আইকনে খুঁজলেই পাবেন সবকিছু, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, নাহলে আচ্ছা স্যার। ক্লাসের ভিডিওটা দেখে নিয়েন, লিখে সার্চ দেন, আপনাকে ফ্যাক্সের আইকন দেখাবে এখানে। এই যে ফ্যাক্স রিলেটেড আইকনের অভাব নাই, আইকন কোনটা আপনি খুঁজে পেয়ে যাবেন। এই যে দেখছি ফ্যাক্সের আইকন, ফ্যাক্সের আইকন এই একটা আছে, আপনি নিয়ে নিলেন, পরবর্তীতে ব্যবহার করলেন। পারবেন নাকি করে দিতে হবে? না স্যার, পারবো। পারবেন না কে? 3-4টা কিন্তু ক্লাস দেখাইছি। এগুলো ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটি বলে, যে একটা জিনিস বারবার দেখানোর থেকে আপনার জিনিসটা নিজেই করতে পারা, ক্রিয়েটিভিটি বলে। অনেক বড়। আর আপনি যদি কাজটা করতেন তাহলে আপনি জিনিসটা, তার মানে আপনি এই জিনিসটা যদি আবার দেখাতে হয়, তার মানে আপনি ওই কাজটা করেন নাই, কারণ অলরেডি কাজটা হয়েছে। যদি না না দেখাতাম, স্যার, মানে আমি বলতে চাচ্ছিলাম যে ফ্যাক্সের সাইনটা এখানে বোঝা যাচ্ছে না। ওই যে হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাট আইকনে যে আপনি ফ্যাক্স লিখে সার্চ দিলে ওখান থেকে একটা আইকন এটার মতো করে বসালেই হবে, ওটা বুঝতে পারিনি। জি, ওইটা ফ্যাক্ট কিন্তু লিখে স্যার ওই যে ফ্ল্যাক্স ওইটা কোডের মধ্যেই পাওয়া যাবে স্যার। সামনের দিকে না আরেক দিক ছুটে গেছে। স্পেসটা একটু কমিয়ে দিলাম, আমার ফন্টটাকে বোল্ড রাখলাম। ওকে, ঠিক আছে, এতটুকুই থাকুক। আমার কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা হয়ে গেল। এরপরে আপনি কি করলেন, এখানে একটা আইকন বসালেন, তারপরে গ্রুপ করলেন, যেভাবে দরকার সেভাবে নিলেন। একটা দেখাই দেই, পরবর্তী হলে আপনি এমনিতেই পারবেন। এই কালেকশন পিএসডি এইভাবে সেভ করে রাখবেন সবগুলো, একটা ফোল্ডার বানিয়ে যে কি কি আইকন গুলো লাগে প্রতিদিন এখন কাজ করলে
সেই আইকনটা আপনার কালেকশনে রেখে দিবেন। ঠিক, তাহলে আপনার পরবর্তীতে বারবার আইকন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। আপনার যে রিলেটেড আইকন, সেই রিলেটেড আইকন আপনি রেখে দিবেন আপনার কাছে। কারণ আমি যখন না কেন যে আমি আগে যখন কাজ করতাম তখন এই দেখেন আমার কাছে সব আইকন গুলো আমি রেখে দিয়েছি। যে আইকন নামে একটা ফোল্ডার বানাইছি, এই যে ফটোশপের আইকন এক জায়গায় রাখছি, এই যে দেখছেন সব আইকন গুলো আমার কাছে আছে। এখন প্রয়োজন এখান থেকে ব্যবহার করি। আবার এখানে ইলাস্ট্রেটরের যে আইকন গুলো আমার দরকার সেইগুলোকে আমি এখানে রেখে দিয়েছি। আমার যখন প্রয়োজন এখানে নাম লেখা আছে, আমি সেটাকে ব্যবহার করি। ঠিক, আমার কিন্তু আইকন আবার নতুন করে ডাউনলোড দেওয়ার জন্য সময় নষ্ট করা লাগে না। তো আপনারা এই প্রসেসটা ফিক্স রেখাটাবেন, যখন যে আইকন গুলো আছে তখন সেই আইকন গুলোকে তারা ডাউনলোড করে ইনস্টল ওই আপনাদের কালেকশনে রেখে দিবেন। পারবেন? জি স্যার। না, আমাদের দেশে তো মুভি বলতে খারাপ জিনিস তৈরি করে। এটাকে ধরে আমি একটু ঘুরাতে পারি। এই যে এখন দেখেন বুঝতে পারতেছি না আমরা। এই আইকনটার কালারের সাথে ম্যাচ হচ্ছে না। আপনি যখন এখান থেকে কালারটা শেষ পর্যন্ত ক্রস করে নিয়ে এইখান থেকে পেন ব্র্যাকেট টুলসের মাধ্যমে কালারটা দিয়ে দিতে পারেন। আমার কিন্তু এখন কালারটা ঠিক আছে। তো আপনার কিন্তু সব সেম কালার থাকা প্রয়োজন, আপনার শাখায়ও 3 বছর সব কাজ কিন্তু করে আসছি। সেম কালার থাকতে হবে। কারণ আপনি একটা কালার বেশি একটা কালার কম সেরকম করলে হবে না। আমাদের ফোনও আছে। এটারও কিন্তু কালারের কোড ভুল আছে, এইখানে আমি কালার কোডটা বসিয়ে দিলাম, বারবারই সে কথা বলছি। হয়ে গেল। হ্যাঁ, এইটার কালারটা হচ্ছে কি, এটার কালারটা একটু অ্যাশ কালারই আছে, এটা ফুল ব্ল্যাক কালার নাই। আমি একটু অ্যাশ কালার রাখলাম, এটা ফুল ব্ল্যাক না, ওর মতো একটু অ্যাশ কালার আছে। আপনি যদি চান এগুলোর কালারও সেম ওইভাবে দিতে পারেন। এগুলোর কালার ওইটার মতো রাখতে পারেন ইচ্ছা, বা একটু ব্ল্যাক রাখতে পারেন হাইলাইটস করার জন্য, আপনার ইচ্ছা। ওকে, এই গেল আমার ডিজাইন। এটাকে ধরে যদি কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করি, এটাকে লিখতে পারি ফোন। ফোন, তো এটাকে আপনি এইভাবে ধরে সবগুলোকে অল্টার প্রেস করে এখানে শিফট ধরে একটা বসালেন, এখানে একটা বসালেন, এখানে আরেকটা বসালেন, আবার এখানে আরেকটা বসালেন, বুঝছি? তারপর শুধু নামগুলো চেঞ্জ করে দিলে হয়ে গেল। নতুন করে কিন্তু আপনার কিছুই লাগতেছে না। এখানে কোনটা আছে, এখানে আসলেন, এটাকে লিখলেন লোকেশন, লোকেশন লিখলেন। এখন লোকেশনের এখানে এসে আপনার কি কি চেঞ্জ করতে হবে সেইগুলো আপনি শুধু চেঞ্জ করেন। আপনার টেক্সট চেঞ্জ করতে হবে, এখানে এসে টেক্সট গুলোকে চেঞ্জ করে দেন। এই যে এখানে কি আছে সেই জিনিসটা লিখেন, 0123 রোড ডক। আরো স্যার আমার একটা প্রশ্ন ছিল, এই যে এখানে যে স্যার এই যে লম্বা একটা চিহ্ন যে আসতেছে যে স্যার, হ্যাঁ, আমি যখন লিখতে যাই তখন এটা অনেক বড় হয়ে যায়, তাহলে এর স্পেসটা কিভাবে কমাবো স্যার? ইন্টারপ্রেস করে নিচে চলে আসে। তো কথা হচ্ছে যে সংগঠনের মূল এটার কথা বলতেছেন আপনি যে লিখতেছেন, পর যে লম্বা একটা ধরেন চিকন যে এটা লেখার সাথে যে আছে, হ্যাঁ, এটা অনেক বড় হয়, তখন লেখাটা অনেক বড় হয়ে যায়, কোথায় চলে যায় স্যার আমি বুঝতে পারি না। সেটাই তো, আপনার লেখা যদি বড় হয় তো লেখা তো সরে যাবে, সেটাই তো স্বাভাবিক। 0123 তো স্যার এটা ছোট করে রাখবো কিভাবে? এটা ছোট করা যায় না, লিখতে থাকলে এরকম বড় হতে থাকবে। এই যে আপনি কোথায় যাবে সেটা আপনিও জানেন না, এটা ছোট করা যায় না। এটা ইন্টারপ্রেস করলে ছোট হয়, ইন্টারপ্রেস করলে নিচের দিকে চলে আসে। এই যে আমি ইন্টারপ্রেস করলাম কিবোর্ড থেকে, এই যে নিচের লাইন আবার চলে আসলো। এটা লিখতে থাকলে চলে যাইতে থাকবে, আপনার কিছু করার নাই। এটা যদি ইন্টারপ্রেস করে তাহলে নিচে আসে, আর যদি এক লাইনে থাকে এক লাইনে তার লেখাগুলো লিখতে থাকবে সে।
যত কোথায় যাবে আপনি নিজেও জানেন না। এই যে লিখতেছেন আর যাচ্ছে, এইভাবে হয় তাই না? ভাই কি অসুস্থ তাই নাকি? কি না? স্যার আমি স্ক্রিনটা দেখাইতে পারলে বুঝাইতে পারলাম, এরকমটা না স্যার, এটা বুঝিত যে আপু, নিচে যে আপনার যে আইকনটার কথা বলতেছেন, এটা হচ্ছে আপনার ফন্টের সাইজটা মিন করে আর কি। আপনি ফন্ট সাইজ কমায় ফেললেই ওটা ছোট হয়ে যাবে, তখন লেখাও ছোট হবে। ওকে, আমি টেক্সট পেজটা বাড়িয়ে নিলাম, ফন্টের সাইজ গুলো সব সেম থাকবে। অনেকে দেখতেছি যে কমাতে পারেন না, ফন্টের বোল্ড কোনটায় হবে সেইটাই কমাতে পারে না। এইখান থেকে কিন্তু এই অপশন গুলো আছে, আপনি রেগুলার রাখবেন না বোল্ড রাখবেন, এগুলো কিন্তু এই অপশন থেকে করা হয়। আর আপনার একটায় থাকে বোল্ড, একটায় থাকে রেগুলার, একটায় থাকে অন্য স্টাইল, এভাবে কেন? স্যার এই যে বিষয়টা আপনি বললেন স্যার, ঠিক বলছেন। যেটা হলো এই মানে এরকম ফন্ট হয়ে যায়। এখন যখন আমি ওই যে বোল্ড বা রেগুলার নিতে চাই, দেখা যায় আপনার ফন্টের সাইজটা ইয়া থাকে বা ওই বোল্ডটা অমিট থাকে। এটা এটা কোথা থেকে পাবো স্যার? এই যে সিলেকশন করবেন, সিলেকশন করে এখান থেকেই তো স্টাইল গুলো চেঞ্জ করা যায়। এই যে ব্ল্যাক, সিলেকশন করলেও স্যার পরে ওইটা আসে না, লিখতে গেলে পরে আবার ওই যে রেগুলার বা ওই এই এই যে আপনি দেখাচ্ছেন এই যে সিগন্যালটা ওইটা স্যার অমিট থাকে। এটা এটা কোথা থেকে আবার আনতে পারবো স্যার? এখন আপনার যেটা হয় যে এই রিলেটেড লেখা আছে সেম জিনিস, সেগুলো কিন্তু কপি করে আমি একসাথে লিখলেই হয়, আর বারবার চেঞ্জ করা লাগে না। বাট কিছু কিছু জায়গায় আপনার এইটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, তাহলে আমাকে একদিন দেখাইয়েন আপনারা ক্লাসে। লেটুর ওয়ার্ডের মধ্যে লিখতেছি, পরে লেটু দরকার নাই, দরকার হচ্ছে স্যার ওই যে বেবাস নিউ যখন লিখতে যাচ্ছি তখন বেবাস নিউ এর ফন্ট আসতেছে না, রেগুলারও দেখাচ্ছে না, বোল্ড আসবে না করতে কেন? পারতেছে না, এরকম আর কি। এইখানে সিলেকশন করেন, ক্লিক করে সিলেকশন করতে হবে, সিলেকশন করে এইখান থেকে এখন লেখেন ব্যবাস নিউ, দিয়ে দিয়ে এই যে ব্যবাস নিউ লিখেন। এই যে আপনার ফন্ট চলে আসছে অটোমেটিক, এই যে অটোমেটিক ফন্ট ঘুরে গেছে। ওই যে রেগুলারটা আসবে না? অফ হয়ে আছে, এটা বলছিলাম স্যার। হ্যাঁ, এটা ব্যবাস নিউতে এটার ফন্ট ফ্যামিলিতে শুধু একটাই ফন্ট, আর ব্যবাস নিউতে আসলে আরো অনেকগুলো ফন্ট আছে, এগুলো শো করবে। যেটা একটাই ফন্ট সেটা একটাই পাবেন, সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। আর যেটা আলাদা ফন্ট সেগুলো আলাদা পাবেন আপনি। এই এই বুঝছি? এই বিষয়টাই স্যার, হ্যাঁ ওই যে থিন বোল্ড সিম্পল, তখন যদি হ্যাঁ, একটা তাহলে একটাই হবে, আর বেশি হবে না। না যদি একটা ফন্টের ফ্যামিলি যদি একটাই থাকে একটাই পাবেন, আর একের অধিক যদি থাকে একের অধিক পাবেন। আপনি একের অধিক না থাকলে সেখানে কিভাবে নিয়ে আসবেন? একটা থাকলে একটাই পেতে পেতে পারবেন। তো এতটুকু হয়ে গেল। আমি ইচ্ছা করলে এখান থেকে এই যে শেপ গুলো আছে এগুলোকে বানাতে পারি। পেন্টুল নিলাম, ক্লিক করেন, লেয়ার ক্রিয়েট করে নিলাম, স্টক নাম রাখলাম, পিলো নাম থাকলো, নো প্রবলেম। এর মধ্যে কিছু নাটকীয়তাও তো আছে, বুঝছেন? এটা পুরোপুরি ইতিহাস। একটা রাখলাম, তাকে ইচ্ছা করলে একটা কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, কালার পরে দেই। আপনি এখনো ইচ্ছা করলে এখান থেকে কালার দিয়ে দিতে পারেন, অথবা আপনি পরেও দিতে পারেন। আইড্রপার দিয়ে সাথে সাথে দিয়ে যায়, নইলে আবার হতে পারে লেয়ারে। এই যে আইড্রপারটাকে টপ থেকে একটা কালার দিলাম, নতুন আর একটা লেয়ার নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। সিলেকশন অবস্থা কিভাবে নিলেন স্যার আইড্রোপার দিয়ে স্যার? সিলেকশনটাকে একটু আইড্রপার দিয়ে অফ করে রাখছি, আইড্রপার অফ করে তারপর কালারটা ব্যবহার করছি। এই যে সাপোজ এইখানে আমি, আমার তো কালার জানি না এখানে কোনটা আছে, আমি আগে একটা শেপ বানিয়ে তারপরে এই আইড্রপারটাকে অফ রাখছি। এই আইড্রপারটা অফ রেখে এখানে থাম্বনেলের উপর ডাবল ক্লিক করে এখানে কালারটাকে সোয়াচ করে নিয়ে ওকে ক্রিয়েট করলাম, আবার আইড্রপারটাকে অন করে দিলাম, কালারটা অটোমেটিক্যালি সিলেকশন হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। এখানে কি কালার আছে আমি তো এখনো জানি না। এটা আইড্রপারটাকে টপ রাখলাম, ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা সোয়াচ করে নিয়ে বসিয়ে দিলাম।
আর এখানে তুলে নিলাম, কালার আছে, ডাবল ক্লিক করলাম, সার্চ করলাম, কালারটা দিয়ে দিলাম। বুঝতেছে কিভাবে কালার গুলো নিতেছে? জি স্যার। জি স্যার। আইড্রপারটা একটু অফ রাখেন, ডাবল ক্লিক করেন, এখান থেকে কালারটা সার্চ করেন, দিয়ে দেন, হয়ে গেল। এইভাবে আপনার জিনিসগুলো ক্রিয়েশন করে নিতে হবে। যাওয়া লাগবে না। কি আচ্ছা, বিএলএ দিলাম। কত দিন? 2। মাদানী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, মাদানী আছে। এইভাবে আপনারা ক্রিয়েশন করে নেবেন সবগুলো কালার, মুসাদ্দেক নামের যতগুলো লোকজন দরকার। সবাই প্রকুলার। মুসাদ্দেক আছে। বুলবুল মেয়র মুসাদ্দেক হোসেন, এরপরে মুসাদ্দেক আলী এনটিভির, এবারে মুসাদ্দেক আল মাদানী, এবার মুসাদ্দেকুর রহমান সৈকত। এটা সবাই প্রকুলার না? মুসাদ্দেক নামের লোকজন কথা না ওকে, হয়ে গেল আমার। এখন যদি আমি দেখি আমার ডিজাইনটা কতটুকু হলো, ডিজাইনটাকে একটু অফ রাখি। এখন কোন জায়গায় মিস্টেক আছে নাকি দেখেন, এই যে বলে দিচ্ছে যে তোমার কোথায় কোথায় মিস্টেক আছে, দেখছেন? এখন এগুলোকে আপনি সংশোধন করবেন। কিভাবে বুঝবো স্যার, বললেন স্যার? এই যে আইড্রপারটাকে একটু অফ রাখলেই বোঝা গেল যে আমার মিস্টেক কোথায় কোথায় আছে। ও, বুঝতে পারছি। আইড্রপারটাকে অফ করে দিলেই আপনার মিস্টেকটা বুঝিয়ে দিবে সে। এটা মিস্টেক ছিল, একে নিলাম। আর কোনটা মিস্টেক ছিল? এখানে একটা ছিল, আবার একটু দেখি।
এখানে একটা ছিল, কোন একটা লেয়ার নিলাম, এইটা মিস্টেক ছিল। ওকে, তো আমার সবগুলো হয়েছে। এটাকে একটু আগের মিস্টেক আমি একটু অফ রাখি। আরো মিস্টেক আছে, এত মিস্টেক কেন? এখানে কাজ করলে কিন্তু খেয়াল করা হয় না মিস্টেক আছে কি আছে। যখন এটাকে একটু অফ রাখলাম, মিস্টেকটা দেখিয়ে দিল। এই যে হয়ে গেছে। এখন আমার যদি কোনো জায়গায় গ্যাপ গুলো ঠিক না থাকে, আপনি ইচ্ছা করলে গ্যাপ গুলো ঠিক করে নিতে পারেন। সিলেক্ট একটা টুলস আছে, এইটাকে ক্লিক করবেন। এই যে এরপরে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সোজা করে নেবেন। এই এতটুকুই, বুঝছি। এই যে জি আবার স্যার। এটাকে, হ্যাঁ কিছু বলবেন? এটাকে সিলেকশন করলাম, ডিরেক্ট সিলেকশন টুলসে আসলাম, দেখিয়ে দিলাম। স্যার অনেক সময় যে দেখি আমরা মানে ওয়াটারমার্ক অ্যাড করা থাকে ইমেজে, এটা কিভাবে করা হয়? ওয়াটারমার্ক অ্যাড করা থাকে তো বিভিন্ন জায়গা থেকে, যখন এইটার মধ্যে ওয়াটারমার্ক আছে। জি স্যার, মানে এটা কি আমরা এগ্রিমেন্ট ফটোশপ দিয়ে করতে পারবো? ওয়াটারমার্ক করবেন না কি করবেন বুঝলাম না। মানে স্যার কিছু লেখা থাকে যে ওই যে যেমন পিক্সাবেতে কিছু ছবি হচ্ছে গিয়ে উপরে লেখা থাকে, ওগুলো আমরা ডাউনলোড করতে পারি না, মানে বাই করতে হয়। ওরকম চাচ্ছি যে আমি যদি কোনো ছবির উপর এরকম নিজের কোনো কিছু লিখে দিই, তাহলে ওটা মানে হালকা করে দেখা যাবে কি লেখাটা, এরকম কিছু। যাবে না কেন? আপনি লিখে দিবেন তাই ওয়াটারমার্ক করে, সেইটা বলছেন? জি স্যার, মানে আমি আমি করতে পারবো কিনা ফটোশপে? হ্যাঁ, কেন পারবেন না? আপনি ওয়াটারমার্ক বসিয়ে দিলেই তো হবে। দেখাচ্ছি। ওকে স্যার। আগে একটা প্রিন্ট দিয়ে দেখতে বললেন যে স্পষ্ট আছে স্পষ্ট আছে, কালিটা বানাই দেয়া আগে একটা প্রিন্ট দিয়ে দেখেন। এইভাবে সবগুলো অ্যালাইনমেন্ট, মেজারমেন্ট, গ্যাপ সবগুলো ঠিক করবেন। এগুলো হচ্ছে কি, বুঝছেন? ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে সবকিছু ধরতে পারবেন ইচ্ছা করলে। তো সময় পেতাম না। এই যে হয়ে গেছে আমার কাঙ্ক্ষিত ডিজাইন। পারি আমি এটাকে একটু সেভ করে দেখতে পারি যে আমার ডিজাইনটা হলো কিনা ওর মতো। কন্ট্রোল শিফট এস দ্বারা সেভ দিলাম। এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে। স্টপ সেভ। ওকে, হাই রেজলিউশনের ইমেজ সেভ করলাম। এখন দেখি কোথাও কি ভুল টুল হলো কিনা। এই হচ্ছে আমার ইমেজ। ভাই কথা বলছি সমাধান মধ্যে কাছের বাইরে ফোন দিয়ে কথা বলছিস কথা বলছে
হ্যালো, দেখছেন ডিজাইন? জি স্যার। এটা তো স্যার আমরা জিপিজি করলাম শো করার জন্য স্যার, এমনি স্যার যে জি প্রিন্ট করার জন্য স্যার কোন এটা নিয়ে করতে হবে স্যার? প্রিন্ট করবেন তার জন্য জি জি। জেপিজিটা আমার ইমেজ ঠিক আছে কিনা, ডিজাইন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এইটাতে করি। ডিজাইনটা হচ্ছে এইটা, ঠিক আছে, অ্যালাইনমেন্ট সব ঠিক আছে, আমি দেখে নিলাম। এখন যদি প্রিন্টের জন্য পাঠান এই ডিজাইনটা, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে একটা পিএসডি ফাইল যে সেভ করে নেবেন কন্ট্রোল এস দ্বারা বা কন্ট্রোল শিফট এস দ্বারা। আমি পিএসডি ফরম্যাটে, যে পিএসডি ফরম্যাটে সেভ করে নেবেন। এটার একটা নাম দিতে পারেন, ডবল টি ইয়ার। স্যার পিএসডি ফরম্যাটটা তো মানে আপনার ফটোশপ ফাইলটাই যাবে, মেইন অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ, ফটোশপের মেইন অরিজিনাল ফাইলটা আপনার যাবে। এই একটা ফরম্যাটে দিবেন, আর একটা ফরম্যাটে দিতে হবে আপনার, সেটা হচ্ছে সেভ অ্যাজ পিডিএফ। একটা ফরম্যাট আছে, যে পিডিএফ কই আছে, এই যে পিডিএফ, এই ফরম্যাটটাই দিতে হবে। দুই ফরম্যাটে পিডিএফ না, যে ফরম্যাটে চাই ক্লায়েন্ট, তো মূলত তিনটা ফরম্যাট প্রেফার করে। একটা পিএসডি ফরম্যাটে নেয়, একটা পিডিএফ ফরম্যাটে নেয়, আর একটা পিএনজি ফরম্যাটে নেয়। এখন আমরা আজকে ক্লায়েন্ট যখন কাজ করাবে তখন এই তিনটা ফরম্যাট মাস্ট পিছিয়ে নিবে। আচ্ছা, আমি পিডিএফ একটা ফরম্যাট নিলাম, পিএসডি ফরম্যাট নিলাম, এবং পিএনজি ফরম্যাটও নিয়ে থাকে অনেক সময়। আপনাকে কিন্তু এগুলো সব এই যে এগুলো গ্রুপ করতে হবে, শেপ গুলো গ্রুপ করে দিবেন। এগুলো হচ্ছে শেপ, এগুলো ধরেন কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, এখানে লিখে দেন শেপ, সেই শেপ পিই। পরবর্তীতে কিন্তু কাজ করতে পারবে এগুলো নিয়ে, নাহলে কিন্তু কাজ করতে পারবে না। তারপরে কোনটা হচ্ছে কোম্পানি নেম, তারপরে ফোন নাম্বার কোনটা, জিমেল নাম্বার কোনটা, প্যারাগ্রাফ কি কি, এগুলো কিন্তু আলাদা আলাদা আপনাকে সেভ করে দিবেন, গ্রুপ করে দিবেন, বুঝছি? এইভাবে গ্রুপ করে দিবেন সবগুলো। কোনো সেই ভয় নাই। আমি কিন্তু চলে যাব, রান্না করেন, আমি এসে খাবো দুপুরে, আস্তে আস্তে বিকাল 4টা। কোনো সেই ভয় নাই। ওকে, হয়েছে। এই যে বুঝলে? এই যে দুইটা তিনটা, তো আপনি দেখেন এই যে পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গেল আমার পিডিএফ। এখন কিন্তু ইচ্ছা করলে আপনি প্রিন্টও দিতে পারবেন। আপনাকে এখন যদি যে কোনো প্লেসে যান, যে কোনো দোকানে যান, আপনাকে কিন্তু এখন প্রিন্ট দেওয়ার সুযোগ আছে। বাট এআই ফাইলটা দিলে আর কাজ হবে না। পিএইচডি ফরম্যাট সবার কাছে নাও থাকতে পারে, বাট এখন কিন্তু প্রিন্ট দেওয়া সম্ভব, যে কোনো জায়গায় গিয়ে প্রিন্ট দেওয়া যাবে, বুঝছি? পিডিএফ ফাইল তো একটু ভারী হয় ফাইলটা। আসতেছে আসতেছে, গেল। এইটা হচ্ছে আমার ডিজাইন, এই তো বুঝলাম আজকের ডিজাইনটা। মোটামুটি স্যার বুঝছি। একবার প্র্যাকটিস করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দিলাম, আপনারা এইটার কাজে প্র্যাকটিস করেন, যেহেতু আজকের এই ক্লাসটা দেখছেন। কন্ট্রোল সি, শেয়ার করে দেই। এত স্লো নেট নাকি কম্পিউটার, বুঝছি না।
কম্পিউটার ভালো। স্যার কাস্টমাইজ যদি বানাই মানে গ্রাফিক্স এর কাজ করার জন্য বেটার হবে এরকম, ওটার প্রাইস কেমন হবে? ও তো আর 30,000 মধ্যে আপনি মোটামুটি বানাতে পারবেন গ্রাফিক্স উপযোগী। আর টাকা দিয়ে বানানো যায় বাজেটের না মধ্যে। মানে আর কাজ চলবে এরকম আর কি। এবারে মিড লেভেলের কনফিগারেশন দেন যা দ্বারা সব কাজই করতে পারবেন, 1,030 খরচ করলে হয়ে যাবে। যেমন আমার এটা 25,000 খরচ হয়েছে, কাজ তো করতেছি, ক্লায়েন্টের কাজ করতেছি, আপনাদের ক্লাস নিতেছি সারাদিন, ব্যাচের ক্লাস নিতেছি। আমাদের একটু প্রবলেম হয়, স্লো হয়ে যায় না, তো কনফিগারেশন অতটা ভালো সেটাও না, কিন্তু বাট তাদের কাজে পারফরমেন্স ভালো। একটু বেশি নিলে কাজের পারফরমেন্স ভালো আসে। স্যার প্রেজেন্ট দিব না? হ্যাঁ, নিব। স্যার আমার কাজটা একটু দেখুন স্যার, আমি অনেক চেষ্টা করছি করার পরেও স্যার প্রবলেম, একটু দেখেন স্যার এটার মধ্যে স্যার। আপনার কি দেখবো?